জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করি নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজনটি মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি, ভিন্ন অতিথি আমাদের সাথে যুক্ত হন, যাদের সাথে গল্প হয়, আড্ডা হয় এবং জম্পে সেই আড্ডায় কিন্তু আপনিও যুক্ত হতে পারেন। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে দেখা যাচ্ছে। ফলে সেখানে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মন্তব্য কিন্তু করতে পারেন। আমরা আপনার হয়ে সেই মন্তব্য এবং প্রশ্নটি আমাদের সাথে যুক্ত হওয়া গুণী সারথীদের কাছে পৌঁছে দেবো। এবং আজকে আমি খুবই উচ্ছ্বসিত। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরও হয়তো অনেক পছন্দের মানুষ, অনেক কাছের মানুষ, যারা আসলে নিজেদের গুণে গুণান্বিত হয়ে আপনাদেরকে, আমাদের প্রিয় দেশকে সার্ভ করে যাচ্ছেন। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন সাইদুর রহমান পাভেল, অভিনেতা। আপনি অনেক গুণে গুণান্বিত মানুষ এবং আপনি দিন শেষে বাংলাদেশকে সার্ভ করেন, যেটা আমাদের জন্য গর্বের। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরাও ভালো আছি পাভেল ভাই। এবং আপনার কাছে অনেক প্রশ্ন জানতে চাওয়া রয়েছে। এবং আমি একটু আগে যখন অফিস থেকে আসছিলাম, তখন আমার সহকর্মীরাও অনেক প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছিল, সেগুলো নিশ্চয়ই করব। দর্শক, আমাদের সাথে আরও একজন গুণী মানুষ রয়েছেন, যিনি আসলে ক্যামেরার পেছনে কাজ করেন এবং ক্যামেরার পেছনে কাজ করতে করতে এত দারুণ দারুণ সব কাজ এত সহজভাবে উপস্থাপন করেন, যা দেখে আমরা আসলে বিমোহিত হই। আমাদের সাথে যুক্ত রয়েছেন কাজল আরিফিন অমি, পরিচালক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা এবং আমাদের মানুষ। নিশ্চয়ই ভালো আছেন আপনি? ভালো আছি। আপনাকে পেয়ে আমরাও ভালো আছি অমি ভাই। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে এসেছেন এবং সময় দিয়েছেন। দর্শক, আমি আরও একজন ক্যামেরার পিছনে, পর্দার পেছনে, সবার পেছনে, এমনকি দর্শকদেরও পেছনে থাকার মানুষ, যিনি আমাদেরকে সামনে রাখার জন্য অনেক কিছু করেন এবং দিন শেষে অনেকগুলো টাকা গুনেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন মুশফিকুর রহমান মঞ্জু, চিফ কন্টেন্ট অফিসার, বঙ্গ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। মঞ্জু ভাই, আপনাকে এই প্রশ্ন আমি যদিও করেছি অনেকবার, আরও একবার আজকে একটু করতে চাই। তবে আমার আজকে প্রতিদিন আমি যে কমন প্রশ্নটা করি, সেই কমন প্রশ্নের সাথে আরও একটা প্রশ্ন করব। আগে কমন প্রশ্নটা করি, আর ইউ ফেমাস? না, আপনি ফেমাস না। হাউ সুইট ইউ আর। সুইট বলতে পারেন কিছুটা। আপনি সুইট মানে কিছুটা, ইয়েস, আমরা সবাই তো সুইট। আচ্ছা, আমি অমি ভাইয়ের কাছে পরে আসছি। পাভেল ভাই, আপনি আমাদের এই আয়োজনে প্রথমবারের মতো, এবং আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, আমি সেটা আসলে আপনাকে করতে চাই। যদিও আপনার জনপ্রিয়তা এত বেশি, এবং এরপরে যদি আমি আপনাকে এই প্রশ্ন করি, মানুষ আমাকে মারতেও পারে যে আমি পাভেলকে জিজ্ঞেস করছি, আর ইউ ফেমাস? অবশ্যই ফেমাস। অবশ্যই আপনি ফেমাস। অবশ্যই, যেহেতু মানুষের ভালোবাসা পাইছি ভাই, পাচ্ছিও, তো অবশ্যই আমি মানে ফেমাস বলবো না, মানে মানুষের খুব কাছাকাছি আর কি। আচ্ছা, নিশ্চয়ই কাছাকাছি থাকাটাই ফেমাস। এবং আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, তার কেবল কাজের মাধ্যমে। দিন শেষে কাজটাই তো থেকে যায় পাভেল ভাই। এত কষ্ট, এত শ্রম, এত মেধা, সব কিছু তো আসলে কাজের জন্যই। আমি ভাই, যে মানুষটা আসলে মেধার সাথে থাকেন এবং মেধাকে চিত্রায়িত করেন এবং চিন্তা ভাবনার যে চিত্রিত হয়, সেটি নানানভাবে নন্দনে চিত্রিত হয়, আপনারা সেই কাজটা করেন। আমি ভাই, আপনি ক্যামেরার পেছনের মানুষ, কিন্তু আপনি দিন শেষে অনেক ফোকাস দেন অনেক মানুষকে, পাভেল ভাইদের মতো মানুষকে। সে আপনাকে জিজ্ঞেস করে, আর ইউ ফেমাস? আমি আসলে ওদের মতো তো এতটা ফেমাস না, তবে যেহেতু এই প্রোগ্রামে ব্যাক টু ব্যাক 3 বার আসলাম, কিঞ্চিত বোধহয় ফেমাস। ভাইয়া যেটা বললো না, আমি বলি যে ভাইয়া বললো না আমাদের মতো না, আমাদের থেকে বেশি। অ্যাজ এ ডিরেক্টর, মাশাআল্লাহ, মানে আমি মঞ্জু ভাই আমার সাথে একমত। মানে আমাদেরকে ঠেলে দিয়েও ভাইয়ের কাছে যায়। আমি একটু পরে আসছি। আমি আপনার কথা একদম মেনে নিতে চাই ভাই, আপনি ফেমাস না, কিন্তু যেটা আছে, মানুষের অনেক ক্ষোভ আছে আপনার প্রতি, আগ্রহ আছে, আক্ষেপ আছে। সেই আক্ষেপটা হচ্ছে যে কেন এটা নিয়ে আসেন না, কেন এটা নিয়ে আসেন না, সেটা নিয়ে আমরা আসবো, কথা বলবো। তবে তার আগে আপনার কাছে জানতে চাওয়া, হাউ সুইট ইউ আর? সেটা জানি না, মানে লোকজন কি বলে, আশেপাশের দর্শক? সেটা আমার আশেপাশের মানুষজন বলতে পারবে। ভাবি কি বলে? সুইট বলে নাই কখনো। সুইট বলে নাই কখনো। বলবে আপনার কাছে জানতে চাওয়া, হাউ সুইট ইউ আর?
জাকিরই বলে, ওই জাকির হাউস সুইট জাকিরই বলে আর কি। আচ্ছা, দর্শকদেরকে একটা ইনফরমেশন এখনই একটু দিতে চাই। আমরা এই যে হাউস সুইট বারবার বলছি, সেটি কারণ নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। অর্থাৎ ঈদের সময় যেই বঙ্গতে যে ওয়েব ফিল্মটি এসেছে হাউস সুইট এবং ধামাকা বলবো আমি, শব্দটা একটু অ্যাড করতে চাই। বঙ্গের এই হাউস সুইট যে ওয়েব ফিল্মটা, সেটার আগে ধামাকা হাউস সুইট, কারণ আমার দেখে এত ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে এটা আসলে দিন শেষে সিনেমায় দেখা উচিত ছিল। আমার এটা আক্ষেপ। অমি ভাই, আমার মতো, আমার ধারণা অনেক সাধারণ, আমার মতো যারা সাধারণ দর্শক তাদেরও আক্ষেপ যে এটা কেন বড় পর্দায় দেখতে পারলাম না। আমার কাছে অ্যাজ এ ডিরেক্টর মনে হয়েছে যে এটা আসলে বড় পর্দার কন্টেন্ট না। আচ্ছা, প্রথমত গল্পটা আসলে বড় পর্দার মতো করে তৈরি করা হয়নি, বাট এটা যখন কেউ ছোট পর্দায় মোবাইলে বা টিভি স্ক্রিনে দেখবে তখন তার কাছে টিভি স্ক্রিনের চেয়ে একটু বিগার মনে হতে পারে। বাট আবার যখন এটা বড় পর্দায় কেউ যদি দেখতো তখন আবার তার কাছে মনে হতো যে এটা বড় পর্দা না। আপনি আমাকে একটা জিনিস উত্তর দেন যে বড় পর্দায় কি থাকে যেটাতে হাউস সুইটে নাই? সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর আমার কনফিডেন্টটা থাকে না, মানে আমার কনফিডেন্টটা নাই। আগে আমার নিজের কাছে, হ্যাঁ, আমার কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, সো আমি আসলে হাউস সুইট নিয়ে বড় পর্দায় যাওয়ার মতো কনফিডেন্স আমার ছিল না, দ্যাটস আমি বড় পর্দায় যাইনি। এটা একদম সৎ থেকে আপনি উত্তরটা দিলেন। দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে মনে করি যে এটা সবই আছে, রোমান্স আছে, কমেডি আছে, টুসুম টুসুম মারামারি আছে, ভিলেন আছে, ইনফ্যাক্ট সবই আছে। ভিলেনের বাবাও আছে যে চৌধুরী সাহেব বলে যে চিল্লাপাল্লা করে, তাই না? সবকিছুই তো আছে। তো আমরা এই জন্য ভাবছিলাম যে কেন এটা কন্টেন্ট না। আমি একটু ভাই আপনার কাছ থেকে ফিডব্যাকটা নিতে চাই যে হাউস সুইটটার পরে আপনি অনেক কাজ করেছেন এবং প্রত্যেকটা কাজেই নানানভাবে দর্শক নন্দিত হয়। ইনফ্যাক্ট গতকাল রাতেও আমি আপনার একটা কাজ দেখছিলাম, হোসেনের গল্প। সো আপনার নানা কাজ আছে, নানা কাজ সমাদৃত হয়। মানে হাউস সুইট নিয়ে আপনার অভিমত কি এবং দর্শকদের কাছ থেকে কি পেয়েছেন যেটা আমাদের কাছে বলা যায়? ওই যে মানে সব জায়গায় বলা যায়, এখানে না শুধু, অবশ্যই ভাই ভালোবাসা পাইছি। আর রকি নামটা, আর আমাকে দেখলে এখন অনেকেই মোটামুটি বলে এই জিনিসটা পাওয়া গেছে। আচ্ছা, আর গালে হাত দেয় না? না, গালে তো শুধু অপূর্ব হাত দেয়া। এই তো হাউস সুইটটাই বেশি। আচ্ছা, আপনি আমাকে আরেকটা বিষয় একটু উত্তর দিবেন, যেটা হচ্ছে যে হাউস সুইট করতে আপনি ঢাকা এবং বরিশালেও গিয়েছেন। বরিশালে যাবার পর কোনো ধরনের আলাদা বিশেষ অভিজ্ঞতা হয়েছে কিনা? বিকজ ওইখানে একটা দারুণ ল্যাঙ্গুয়েজ আছে এবং সেটা আমার খুব পছন্দের, আমি যেহেতু আমিও বরিশালের মানুষ। ও, বরিশাল কোথায় দাদু আপনার? বরিশাল সদরে। আপনারা যেখানে গিয়েছেন ঘুরেছেন সবই আমার পছন্দ। বরিশালের থেকে না বেশি মজা পেয়েছে জিন্দা পার্কে। জিন্দা পার্কে? আচ্ছা, জি। যখন হেলিকপ্টার নিয়ে আসলো, ওইটা তো আছেই জোশ। আবার এছাড়াও সবকিছু মিলে আর কি, মানে বরিশাল তো, মানে আমরা বরিশালটাকে আমরা বেশি সময় ছিলাম না, আমরা হয়তো 2-3 দিন ছিলাম। বরিশালটা আমরা এনজয় করছি, যেরকম যে 30 গোডাউন, আরো অনেক জায়গাগুলো আমরা গেলাম, তারপরে যে পার্কে যে গেলাম আমরা মজা করছি। বাট বরিশাল আরো বেশি সময় থাকলে আরো হয়তো বেশি মজা পাইতাম। বিএম কলেজে এরকম আমরা মজা পাইছি, যেমন অপূর্ব ভাইকে দেখার পর একজন আপু এসে পড়ে গেল যে ভাইয়া বলে, অপূর্ব ভাইয়া। হ্যাঁ, খারাপ লাগে যে আমাকে দেখে কেন পড়লো না। পড়বেন, আপনি তো নায়ক হতে চান না, আপনি তো ভিলেন হতে চান, এই জন্য হয়তো আপনি পড়েন। অপূর্ব ভাই তো নায়ক, আসলে অপূর্ব ভাই দেখার মতই নায়ক একদম। অজু ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই যে আমরা যে কন্টেন্টটা নিয়ে কথা বলছিলাম, ওয়েব ফিল্ম হাউস সুইট। আমি যদি বলি এটা একটা দারুণ কালারফুল ওয়েব ফিল্ম, আমি যদি বলি একটি কমেডি ধাঁচের, আমি যদি বলি একটু রোমান্টিক কমেডি ধাঁচের, সেটাও আমি বলতে পারি। নানানভাবে বিশ্বায়িত, সংজ্ঞায়িত আমি এই ওই ফিল্মটাকে করতেই পারি। আপনারা যখন টাকা লগ্নি করেন, অর্থ লগ্নি করেন, সে সময় আসলে কি ভাবেন, কি দেখেন? এবং এটা কাজল আরফিয়ান অমি না হয়ে অন্য কেউ হলেও কি একইভাবে টাকা দিতেন, নাকি বিশ্বাসটা আসলে যে অমি ভাই? না, ডেফিনেটলি আমি বলবো যে অমি তো এখানে একটা প্লাস। মানে অমির সাথে তো আমাদের এটা কত 6 নম্বর কাজ একসাথে, মানে একটা আমরা ইউটিউব ড্রামা করেছিলাম মাঝখানে। তো আসলে অমি যেরকম ভাবে তার কাজের প্রতি ডেডিকেটেড এবং অনেস্ট, এটা বিরল বাংলাদেশে আসলে আমার কাছে মনে হয়।
এবং আমরা কিন্তু আসলে আমার মনে হয় যে একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট একটু ডেভেলপ করছি। মানে এই যে আপনি যেটা বললেন যে কেন এটা সিনেমা হলে গেল না বা মুক্তি হয় নাই, প্রথমে যেটা হয় কি যে এই সিনেমার জায়গায় আমি একটু জাস্ট ক্লিয়ার করতে চাই যে প্রশ্নটা আমাকে করছেন। একটা সিনেমা যখন হয়, সিনেমাটা আমরা নর্মালি কি দেখি যে 3টা অ্যাক্ট বা 4টা অ্যাক্টে হয়, অনেক সাবপ্লট থাকে। মানে অবশ্যই মানে আমি যেটা বলবো যে ওয়েব ফিল্মও কাইন্ড অফ সিনেমা, কিন্তু আমি বলছি যখন আপনি আসলে সিনেমা হলে ফুল ফেজে আসলে এটাকে রিলিজ করবেন, সেটা আমার কাছে মনে হয় যে আরেকটু ব্যাপ্তিটা একটু মানে বড় হইতে হবে এবং আরেকটু আপনার আমার মনে হয় যে সাবপ্লট বা আরেকটু মোর বিগার মানে আরও লার্জার দ্যান লাইফ হইতে হবে আর কি, আমার কাছে মনে হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যেটা বিলিভ করি, যেটা আমরা আমাদের আশেপাশে দেখছি, সেটা হচ্ছে যে আপনাকে আসলে না আপনার কাজের প্রতি না এক ধরনের মানে আমি যেটা বলবো ইন্টিগ্রিটি বা অনেস্টি থাকতে হবে। যে আমি যখন বলবো যে এই কাজটা আমরা ওয়েবে রিলিজ দিব বা ওয়েব প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে, ভালো হয়ে গেলে হঠাৎ করে যদি আমি থিয়েটারে চলে যাই, সেটা কিন্তু আসলে আমার মনে হয় না রাইট। কারণ ভালো হইতেই পারে একটা কাজ, অনেকে আমাদের বলতেই পারে, এটা আমার মনে হয় অসময়ের সময় থেকে আমাদেরকে বলতেছে যে এটা কেন সিনেমা হলে দিই নাই আমরা, যেটা আসলে আমরা বিলিভ করি। এবং আমি বলবো যে অমিও হয়তো এই জায়গায় একমত করবে যে যেটা যে প্ল্যাটফর্মের জন্য করা হয়েছে সেটা যতই ভালো হোক, অ্যাটলিস্ট আমাদের ওই জায়গাটা ঠিক রাখা উচিত। এবং বেশি কিছু না বলি, একটা জিনিস একটু জাস্ট বলতে চাই, আজকে হাউস সুইট রিলিজের পরে 10 দিন হলো। জাস্ট আপনার এখানে আসতে আসতেই আমরা একটা পোস্ট করলাম যে হাউস সুইট একটা নতুন রেকর্ড গড়লো, জাস্ট পোস্ট করলাম আর কি। এবং আমি আসলে এই অনুষ্ঠানে যেহেতু আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন এবং আমি এই সুযোগটা নিয়ে একটু বলতে চাই, অমির তো আসলে প্রত্যেকটাই তো আসলে ধরেন আমি ফিমেল 4 থেকে বা অসময় থেকে বলবো যে প্রত্যেকটা এক একটা মাইল ফলক অতিক্রম করে। তো এখানে অবশ্যই এটার 200K প্লাস পেইড ইউজার দেখে ফেলছে। প্লাস এইটার মধ্যে সবচেয়ে বড় যেটা অমিকে আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে অমি তোমার এখনো কিন্তু গান আসে না একটাও। এই প্রথম আমার মনে হয় যে অমি সিরিয়াসলি নিসা এবং সিয়াসি ট্রাই করছে এবং ওর মায়া মায়া লাগে যে গানটা, সেটা 100 মিলিয়ন প্লাস স্ট্রিমিং হয়েছে আমাদের নেটওয়ার্কে। মানে এটা আপনার টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্ম সব মিলিয়ে যদি ধরেন, যেটা আসলে আমাদের জন্য এটা একটা নতুন রেকর্ড। জোশ, মানে রেকর্ডগুলো শুনছিলাম এবং অমি ভাই মানে রেকর্ড। কিন্তু আপনি একটা শব্দ বলেছেন যে ফিমেল 4, এই 4টাকে কোনোভাবে শেষ করা যায় না অমি ভাই? 4 থেকে 5 রাইট। সো অনেক মানুষ, সেটা আমি আসতে বলছিলাম যে আমাদের সহকর্মীদের অনেক প্রশ্ন, এর মধ্যে একটা 5 হচ্ছে অনেক 5, আপনার ব্যাচেলর 5, ফিমেল 5, মানে কবে আসলে আমি 2টা 5-এর মধ্যেই আছি। সো দেখি কোন 5টা আগে আসে। বাট আসছে তো, রাইট? কোনো না কোনো একটা 5 আসবে। আচ্ছা, একটা হাই 5 আমরা সবাই একসাথে দিতেই চাই যে আফটার 5টা আসুক। আপনার কাছে একটু ফিরতে চাই পাবেল ভাই, এই যে কাজগুলো করেন, আমি আপনার ব্যক্তি জীবনে একটু যেতে চাই। আমি অনেকক্ষণ আসার আগে বিভিন্ন ইন্টারভিউ করছিলাম আপনার বিষয়ে, আমার একটা লাইন খুব মনে ধরেছে। আপনি যখন ফিরে আসলেন মূলত হচ্ছে মিরাক্কেল থেকে, এবং আপনি তখন একটা ইন্টারভিউতে বলেছেন, মানে আক্ষেপ করেই বলেছেন যে এখানকার মানুষ, এখানকার পরিচালক কিংবা ইন্ডাস্ট্রির মানুষজন আপনাকে ঠকিয়েছে। না, ঠকাইছে বলতে কি ভাই, আমি ওই সময়টার কথা বলছি, আমি শেষ করি, আমার প্রশ্নটা শেষ করি, যে আপনাকে ঠকিয়েছে আর নানানভাবে আপনাকে দিয়ে কাজ করিয়েছে, হয়তো পেমেন্টটা ঠিকভাবে দেয় নাই, কিংবা আপনাকে যেই চরিত্রটা দিয়েছে আপনি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করেন। হ্যাঁ, এই যে এই প্রসঙ্গটাতেই আপনি বলেছেন ঠকিয়েছেন। ক্যারিয়ারের এই সময়টাতে এসে আপনি দুর্দান্ত পারফর্ম করছেন, দুর্দান্তভাবে সব কিছু ডেলিভারি দিচ্ছেন, এবং দিন শেষে আমি দর্শক মনোতৃপ্তি নিয়ে দেখি। এখন কি মনে হয় কে ঠকিয়েছে? মানে আপনাকে ঠকিয়েছে নাকি যে মানুষটা আপনাকে ঠকানোর চেষ্টা করেছিল সে আসলে ঠকেছে? সে ঠকছে। সো এটাই জানতে চাই। সে ঠকছে, কারণ আসলে আসার পর আমি 1 বছর শুধু ভাই ইন্টারভিউ দিছি চ্যানেলগুলোতে, আমাকে সবাই ডাকছে, এবং ওইখানে থাকতে অনেক ডিরেক্টর এবং অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল যারা আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার ছিল, বলছে একবার দেশে আসো না মিয়া, দেখো না কি করি তোমাকে নিয়ে। আমি বুঝি না যে শুধু ইন্টারভিউ দেওয়া হবে, ইন্টারভিউ দেওয়া হয়েছে আমাকে দিয়ে। 1 বছর এগুলোই হয়েছে আর কি। পরে তো ওই শোটো করতাম, আচ্ছা কিছু
অভিনয় করতাম, গ্রামের নাটকগুলোতে প্রচুর অভিনয় করছি, ভালো ভালো বড় বড় আর্টিস্টদের সাথেই কাজ করেছে আলহামদুলিল্লাহ। মোশাররফ ভাই ছিল, জাহিদ হাসান ভাই ছিল, তাদের থেকে শিখছি আর কি। তো এগুলোই এখন হয়তো আমি কাজে লাগাতে পারছেন। কিন্তু এই ক্ষেত্রে কি অমি ভাইয়ের কোনো ভূমিকা ছিল? পুরোটাই তো। কি বলেন না, একটু মানে তার আগে আমি থ্যাঙ্কস দেবো রবিন ভাইকে। রবিন ভাই আসলে আমাকে এই ভাইয়ার টিমের সাথে, বুমের সাথে আমাকে পরিচয় করা দিয়েছে। যে রবিন ভাই বললো যে তোমাকে অমির টিম থেকে ফোন করবে। তো পলাশ ফোন করছিল, পলাশ ফোন করে বলতেছে যে ভাইয়া আপনাকে তো, তখন আপনি আপনার সম্পর্ক, তখন এত তুই তো জানি না আর কি, ভাইয়া আপনার সাথে অমি ভাই দেখা করবে, আপনাকে আসতে বলছে। তো আমি খাইতে বসছিলাম আর কি দুপুরে, তো খাওয়া গলাতে নামতেছিল না যে আমি কখন মানে রাতটা শেষ হলে কখন যাবো কালকে। তো সেটা যাওয়ার পরে দেখি চাষি ভাইও আমাকে চিনতেছে। চাষি ভাই, এই আপনি মিরাক্কেলের পাবেল না? আমি তো আপনার ফ্যান। তো পলাশের বাবা আমার ফ্যান, পলাশ আমাকে চিনে। মারজুক ভাই, হ্যাঁ মালটা চালু। অনেক ভাই চিনে না, ভাইয়া কোথায় আসে সবাই চিনে, আমি চিনি না। পরে ভাইয়া দেখলো, ভাইয়া দেখা টেকা কথাবার্তা বলার পরে ঠিক আছে। তো বলছে শুধু ভাইয়াও তখন আপনাকে আর কি আপনি বলতে আপনি শুধু চুলগুলো একটু সোজা করবেন, এই করবেন, ফেস কাটটা রাখবেন, এই হচ্ছে জাকির ক্যারেক্টার। আমি ওকে ভাইয়া, জাকির আমি জানতাম জাকিরটাকে। তো প্রথম নোয়াখালী যাওয়ার পরে প্রথম দিন বসা, প্রথম দিন কোনো সিন করিনি, কোনো শুট হয় না, সারা দিন বসা, মেকআপ টেকআপ নিয়ে। পরদিন প্রথম সিন করতেছিল, আবার কি ইন্টারভিউ না পরদিন আমার তো টার্গেট হচ্ছে ভাই আমার কোনো কিছু না, আমার 1 মিনিটের সিন হলে আমি বুঝাবো, মানে আমি চেষ্টা করবো যে প্রমাণ করবো যে ভাইয়া যে আমি পারি। ওই সুযোগে মানে সুযোগটা চাচ্ছিলাম। তো এখানে আসলে আমাকে 3 দিনে একটা সিনই করাক বা 1 মিনিটের সিকোয়েন্স করাক, ওইটা আমার কোনো হেডেক ছিল না। মানে আমার টার্গেট ছিল যে আমি 1 মিনিট ভাইকে দেখাবো যে আমি পারি। ওই টার্গেট আমি ওই সুযোগে ছিলাম আর কি। তো প্রথম সিন করার পর রাতে ভাইয়া ডাইনিং টেবিল বলতেছিল, এই আপনার তো ভালো লাগছে, আপনার তো ডেট লাগবো, আপনার কয়টা কাজের কি অবস্থা? কিন্তু ভাই তো 5টা সিরিয়াল চলে। আমি ভাবছিলাম যে ও হয়তো মানে রেগুলার অ্যাক্টিং করে না, অ্যাক্টিং এর সুযোগ দরকারও। তো যখন আমি শুনলাম ও 5টা সিরিয়াল করে, তখন আমি জানতে পারলাম যে ও রেগুলার অ্যাক্টিং করে। তখন আসলে তখন আসলে আর ভাই এই কথা বলার পর আর কি, তারপরে তো যে ফিমেল এই লতা অডিও করলাম, তারপরে লতা অডিও করলাম মিশুবের সাথে, তারপরে যে ফিমেল আর আনোয়ার, তারপরে এইভাবে চলতে সেন্টু জু। চলো এগুলো নিয়ে আমরা আসলে আরো অনেক বেশি প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমিও একটুখানি একটা ইন্টারভিউ দিয়ে আসি। তবে এই ইন্টারভিউটা দর্শক আপনাদের জন্য ছোট্ট করে একটুখানি অপেক্ষা করতে হবে। একটা ছোট বিরতি নিচ্ছি, আরিফ ফেমাসের আয়োজনে ফিরবে একটু পরে, আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। দর্শক আরো একবার স্বাগত, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ, এক ঝাঁক গুণী সারথি আমাদের সাথে যুক্ত হচ্ছে, যাদের সাথে একটা জম্পেশ আড্ডা চলছিল। আমি সেই আড্ডায় আবার একটু যুক্ত করতে চাই অমি ভাই আপনাকে। সেটা হচ্ছে যে আমরা পাবেল ভাইয়ের কাছ থেকে তার এই গল্পটা, মানে আমি এই গল্পটা ইচ্ছে করেই কোনো না কোনোভাবে শোনাতে চেয়েছি বা জানাতে চেয়েছি আমাদের দর্শকদেরকে। এই গল্পটার মধ্যে যে শুধুমাত্র পাবেল ভাই একা জড়িত এরকম না, আপনি এরকম আরও কয়েকটা চরিত্র তৈরি করেছেন, যারা একটা সময় দেখা গেছে যে তারা নিজস্বভাবেও তাদের একটা আলাদা পরিচিতি ছিল। সেই পরিচিতিটা একটা তো হচ্ছে অনেক নতুনকে আপনি চরিত্রায়িত করেছেন বিভিন্ন নামে, সেটা ব্যতি রেখে যারা আসলে অন্যান্যভাবে চরিত্রায়ন ছিল তাদের, সেগুলো আসলে মানুষ ভুলে গেছে। এখন আসলে তারা সবাই আপনার প্রোডাক্ট বলেই মোটামুটি সবাই জানে। আমি জানি তারাও সবাই গুণী মানুষ। আমি মারজুক ভাইয়ের কথা যদি বলি, চাষি ভাইয়ের কথা বলি, যদি বলি শরাফ আহমেদ জীবনের কথাও যদি বলি, সবাই তাদের জায়গায় আলাদা আলাদা স্বকীয়ভাবে তারা গুণী। কিন্তু দিন শেষে এখনকার সময় সবাই আপনার ব্র্যান্ডিংয়েই কোনো না কোনোভাবে পরিচিত এবং সেটা তারা উপভোগ করে। আপনি আসলে এটা কি মানে ইচ্ছাকৃতভাবে এই যে চরিত্রগুলো পুশ করে দেয়া মানুষের মধ্যে কিভাবে করেন আসলে এটা আসলে আমি ইন্টেনশনালি করিনি কখনো। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা পাবেলের সাথে একটা কাজ করার পর আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এই ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে, আচ্ছা ওকে দিয়ে আসলে এরকম কিছু করানো যায়। তা আমি তখন আবার সেকেন্ড আরেকটা ক্যারেক্টার তৈরি করি যেখানে আবার পাবেল কাজ করে। ওই কাজটা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে আচ্ছা এই ছেলেটার মধ্যে তো এরকম একটা জিনিস আছে, ওকে দিয়ে তো আরেক রকম একটা কিছু করানো যায়। তখন আমি আবার আরেকটা ক্যারেক্টার ডেভেলপ করি। তারপর হঠাৎ করে মনে হলো যে আচ্ছা পাবেলকে দিয়ে একদম একটা অ্যাবনর্মাল ক্যারেক্টার করাবো, যেই ক্যারেক্টারটা একটু ড্রাগ অ্যাডিক্টেড, বাট ক্যারেক্টারটা স্যাটায়ার করে সবসময়। কিডনিতে সেন্টু নামে একটা ক্যারেক্টার করছে। তো
একটা মানে মানুষের সাথে আসলে কথা বললে বোঝা যায় যে তার আসলে কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে। রাইট। সো আমি ট্রাই করি একটা মানুষের সাথে কথা বললে, তার সাথে মিশলে এই বিষয়গুলা একটু অবজার্ভ করা এবং ওইটা পিক করা। সো আমার কাছে যখন মনে হয় যে আচ্ছা তার এইটা স্ট্রেংথ, ওই স্ট্রেংথগুলো নিয়ে আমি কাজ করি, আর তার যেটা উইকনেস থাকে ওগুলো আমি আনি না আর কি সামনে। কিন্তু আমি ভাই কেউ কেউ তো হারিয়েও গেছে আপনার টিম থেকে, সেটাও একটা কারণ। অনেকেই বলছে যে আপনার টিম থেকে তৌসিফ কেন চলে গেল বা কিভাবে, এই ঘটনাটা কেন? মানে বেসিক্যালি তৌসিফ ভাই নিজেই তো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, আমি বলেছি সবাই সময় কাজ করছে, বাট তৌসিফ ভাইয়ের সাথে দেখেন একটা সিরিজ যখন আমরা করি তখন ওই সিরিজে কিন্তু অনেকগুলো মানুষ থাকে, তো যখন অনেকগুলো মানুষ একসাথে কাজ করে তখন সেখানে বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। রাইট। সো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, বাট থাকে না যে কোনো না কোনো একটা কারণেই হয়তো বা আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বাট সেটা অবশ্যই তৌসিফ ভাইয়ের সাথে আমার এখন দেখা হয়, আড্ডা হয়, মানুষ হয়তো বা জানে না, বাট তৌসিফ ভাই আমার অফিসে আসে বা আমি তার সাথে দেখা করি, আমাদের কথা হয় প্রায়। আমার কাজ তৌসিফ ভাই দেখে, আমাকে ইন্সপায়ার করে, আমি তার কাজ দেখি, সে আমার প্রিমিয়ার শোতে আসে, তো আমাদের মধ্যে ওই সম্পর্কটা আরো প্রকটভাবে তৈরি হচ্ছে। সামনে হয়তো আমাদের কোনো কাজ আসলে দর্শক বুঝতে পারবে যে ওকে ফাইন, মনে হয় তাদের আমরা যেমন দর্শকরা আশ্বস্ত হলাম, আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইয়েস 5 যেটাই হোক আসছে। সেক্ষেত্রে যদি ব্যাচেলর পয়েন্টের কথা বলি, যে 5-এর কথা বলছি আসলে খুব বেশি করে, সেখানে কি আবার এরকম হারিয়ে যাওয়া বা সবাইকে দেখা যাবে কিনা, সুযোগ আছে কিনা, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ দেখেন একটা সিজন করতে গেলে অনেকগুলো এপিসোড নিয়ে ভাবতে হয়। এটা মানে একটা সিঙ্গেল কন্টেন্ট না যে আমি আসলে 1 মাসের মধ্যে এটা রেডি করে ফেললাম। একটা সিজন নিয়ে অনেকদিন সময় নিয়ে কাজ করতে হয় এবং সেখানে অনেকগুলো চরিত্র থাকে, তো আই নিড মোর টাইম অ্যাকচুয়ালি। মঞ্জু ভাই একটু ফিরতে চাই, বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কন্টেন্টে নায়ক যেমন ইম্পর্টেন্ট, আমি সবার চরিত্রই গুরুত্বপূর্ণ মনে করি বাই দ্য ওয়ে, কিন্তু একদম জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে সবসময় নায়ক নায়িকা খুঁজে, এবং ফারিনকে আমরা দেখলাম। এবং আপনি একটু আগে বলছিলেন অমি ভাইয়ের কন্টেন্টে গান ছিল না, গানটাকে আপনারা ইনপুট করলেন। এইটা কি আসলে মানে দর্শককে আরও বেশি ক্যাচ করতে বা তার চাহিদা মেটানোর জন্যই? যেহেতু আমরা জানি যে একটু গান থাকলে একটা আলাদা ফ্লেভার পাই যে কোনো কন্টেন্ট। না, একটু কারেক্ট করি, গান ছিল, হোটেল রিল্যাক্সের গান ছিল, যেটা একটা টাইটেল সং, অন্যগুলিতে টাইটেল সং ছিল। মানে আমি বলছি যে রোম্যান্টিক গান যেটা কাজ করে, যে নায়ক নায়িকা। কারণ আমরা আসলে আপনি দেখেন যে অমির সাথে আমাদের যতগুলি কাজ হয়েছে, আমরা হাউস সুইট আসলে একটু এই যে রমকম বা একটু নায়ক নায়িকা বেস, মানে ধরেন অপূর্ব ভাইয়ের মতো স্টার বা ফারিনের মতো স্টার, পাভেল স্টার, সো এরা আসছে। এবং আমার কাছে মনে হয় যে মানে আছে না যে গল্পের কারণে বলেন আর মানে প্রজেক্টের কারণে বলেন, যে এইটার মধ্যে যে রোম্যান্টিক গানটা অমি পুট করেছে বা অমি এটা চিন্তা করেছে এবং ডেফিনেটলি চুজ করেছে। সো এই গানটা যখন আমরা প্রথম শুনি, টিউনটা শুনেই কিন্তু আমার মনে হয়েছে যে এই গানটার একটা সম্ভাবনা আছে। এবং গানটিতে কিন্তু আপনি দেখেন যে বালাম এবং ন্যান্সি, হ্যাঁ, ওনারা আসলে ভয়েস দিয়েছেন। এবং আমি বালাম ভাইকে বলছিলাম প্রিমিয়ারে, ওনার সাথে আমার প্রথম পরিচয় সেদিন, যে আপনাকে মনে হয়েছে যে অপূর্বর ভয়েস অপূর্বই গাইছে, এত দারুণভাবে ব্লেন্ড হয়েছে গানটা। এবং ওই যে বললাম যে আমাদের এই পর্যন্ত আপনি 1 লক্ষ মানে আপনার ইউজার ভিডিও তৈরি হয়েছে। আচ্ছা, মানে গানটিকে মানে বেস করে আর কি, যে লিপসিং করে আপনার টিকটকে আর কি। তো এইটা আসলে আমরা দেখি মায়া মায়া লাগে ব্যাপারটা। সো সব মিলে আমার মনে হয় যে অবশ্যই যে গানটা একটা অন্য লেয়ারে নিয়ে গেছে। এবং হাউস সুইটের আরেকটা আমি প্লাস পয়েন্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অমির সাথে তো ওই যে বললাম যে মানে কাজের বাইরেও আসলে অনেক কিছু নিয়ে কথা হয়। এবং যেটা কথা হয় যে সবাই তো বড় পর্দায় যায়, অমি কবে বড় পর্দায় যাবে? এবং আছে না যে ওর নিজের কাছেই নিজেকে কনফিডেন্ট ভাবতে হবে যে ওকে আমি এখন রেডি, এবং এরকম একটা জায়গা। আমার মনে হয় যে হাউস সুইটের পরে অমি আর মানে লেস কনফিডেন্ট না, আমার মনে হয়। আমার মনে হয় যে পুরো দোস্ত রেডি। আমার কাছে আমি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে, আমি একটু পরে আসছি, তবে পাগলে আপনার কাছে ফিরতে চাই। এই যে মায়া মায়া লাগিয়ে, হ্যাঁ, খুব রিল্যাক্স ভাবে হাউস সুইট বলতে বলতে যখন মোটরসাইকেলটা চালাচ্ছিলেন তখনই দুর্ঘটনাটা ঘটে গেল, তারপরে কি হলো বলেন?
তারপর হসপিটালে। তারপরে কিভাবে ঘটলো ব্যাপারটা? না আসলে ওই হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, তো এই জন্যই তো। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো এটাই শুনতে চাই। মানে না ওই চাকাটা আসলে ওই যে বালি টালি ছিল তো তিনজন নিয়ে, আমি হয়তো মানে একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, তারপরে চাকারও স্লিপ করছিল। আচ্ছা, মানে ওই আবার আমাদের ককশিট ওই যে আজনয়নের বিয়ে গায়ে হলো যেটা বিয়ে, ওইটা মানে ভাঙতে হবে না, ওইটা মানে ভাঙার কথা ছিল না। আচ্ছা, তো ওইটাকে সেভ করা, তো সবকিছু মিলে না হয়ে গেছে আর কি অ্যাক্সিডেন্ট, আর কিছুই না। এখন ঠিকঠাক তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপরে তো ফেসবুকে ব্যাপক মানুষের মানে অনেক দোয়া পেয়েছেন, সবাই সুস্থতার জন্য প্রার্থনা করেছে। জি ভাই, এটা সত্যি কথা, আলহামদুলিল্লাহ। মানে ভালো, আপনারা ভালো আছেন। দিন শেষে আমি আপনার সাথে হয়তো যোগাযোগ করতে পারি নাই, আপনার সাথে বাকি যে দুজন মানে আহত হচ্ছেন তাদের একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়েছে। আপনারটা পারি নাই কারণ আপনার নাম্বারটা আমার কাছে ছিল না। ভাই আমি এই প্রসঙ্গটাতে ফিরতে চাই, তাহলে আপনাকে বড় পর্দায় এবার অবশেষে পাচ্ছি, রাইট? বড় পর্দায় তো যেতে চাই। জি, আপনি অ্যানাউন্স করেন প্লিজ। আমি আসলে এখনই অ্যানাউন্স করতে চাচ্ছি না, বাট আমার প্রোডিউসার যেহেতু কনফিডেন্ট হয়ে গেছে, সো এবার তো নিশ্চয়ই যাওয়া উচিত। জোশ জোশ। আমাদের এখানে আমাদের আয়োজনে আপনি অ্যানাউন্স করলেন, এটাই আমরা ধরে নিলাম। না অবশ্যই বড় পর্দায় আসবো, ভেরি সুন আসবো। যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক শুভাশিস থাকলো অমি ভাই। এবং আমার ধারণা আপনি দিন শেষে যেই কন্টেন্টটাই করেন সেটা হচ্ছে ফুল এন্টারটেইনমেন্ট থাকে এবং মানুষ যেন মনে করে আচ্ছা আমি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একদম, আপনি তো সেটাই করেন, কাজে সেটাই করতে চাই। জি। সো পরিকল্পনা কি আছে, বা গল্প কি একটু আগে থেকে রেডি টেডি ছিল, বা একটা চিন্তা তো নিশ্চয়ই আছে কিছু একটা? অবশ্যই পরিকল্পনার মধ্যে দিয়েই যাচ্ছি। জি, বিকজ অফ একটা সিনেমা তো আর একদিনে তৈরি হয় না। তো আমি আসলে ফার্স্ট ফিল্ম, সেকেন্ড ফিল্ম, থার্ড ফিল্ম ওই প্ল্যানিং আগাচ্ছি, যে কোনটা আমার ফার্স্ট ফিল্ম হবে, কোনটা সেকেন্ড ফিল্ম হবে, কোনটা থার্ড ফিল্ম হবে। আমি আসলে যখন টেলিভিশনে কাজ করেছি তখন চেষ্টা করেছি টেলিভিশনের সবচেয়ে ভালো কাজগুলো করতে। যখন ইউটিউবে কাজ করেছি তখন চেষ্টা করেছি যে ইউটিউবেও অনেক ভালো কাজ করতে। ওটিটিতে এখন কাজ করছি, আমি জানি না কতটুকু করতে পারছি, বাট আমি বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করি। আমার টার্গেট সিনেমা যখন আমি স্টার্ট করব তখন আমি ব্যাক টু ব্যাক সিনেমাই বানাবো। আচ্ছা। এবং আমি চাই যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাজ ইউটিউব থেকে ওটিটিতে এখন পে করে দেখছে, আমি চাই এরকম হল ভর্তি মানুষ আমার জন্য হলেও আমার সিনেমাটা দেখতে আসুক। নিশ্চয়ই। আমি সেখানে একটা দুশ্চিন্তার কথা বলি। আপনার যেহেতু আমি অনেকগুলো ইন্টারভিউ দেখছিলাম, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলেছেন, সেখানে একটা জায়গায় আফসোসের কথা বলছিলেন বাজেট নিয়ে। দেখা যায় আপনি যেহেতু কাজের প্রতি খুবই ডেডিকেটেড, আপনি বলছিলেন যে কোনো কোনো কাজ 4 দিন থেকে 5 দিনে গড়িয়ে যায়। এইটা মানে টাইম ডিমান্ডিংয়ের কারণে সে সময় পরিস্থিতিটা সেভাবেই তৈরি হয়, কিন্তু আপনার বাজেট সংকুলন হয় না, বাট আপনাকে ম্যানেজ করতে হয়। আচ্ছা, যেহেতু সেই জন্য বলা যে এইবার সিনেমাতে করতে গেলে তো অনেক বাজেটের প্রয়োজন হয়, এবং আমরা দেখি যে ধরেন বলিউডের সিনেমাগুলো সেখানে আসলে একটা বাজেটটাই একটা ব্র্যান্ডিং হয়, রাইট? যে এত কোটি টাকার বাজেটের সিনেমা, তখন ওইটাই একটা ব্র্যান্ডিং। সো আপনার ক্ষেত্রে কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনি বাজেটটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিলেন, সেই দুশ্চিন্তাটাকে সম্ভাবনাময় করা যায় কিংবা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগানো যায়? দেখেন, আমার কাছে মনে হয় একটা সিনেমার ক্ষেত্রে প্রথম প্রয়োজন যেটা, সেটা হচ্ছে গল্প। যদি গল্পটা ঠিকঠাক থাকে তারপর বাজেট। অবশ্যই সিনেমা বানাতে বাজেট লাগে, বাট ধরেন আমরা হাউসউইট বানালাম, তো হাউসউইট বানাতেও আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু কোথাও কিন্তু আমরা বাজেট নিয়ে কথা বলিনি না, কারণ আমাদের টার্গেটটা হচ্ছে যে একটা ঠিকঠাক কন্টেন্ট বানানো, এই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ এটা দেখে এক একজন এক এক ধরনের আইডিয়া করছে যে এটার বাজেট হয়তো এরকম, এটা হয়তো অনেক বাজেটের ওয়েব ফিল্ম। সো আমি চাই আসলে এমন একটা সিনেমা বানাবো যেই সিনেমার বাজেট নিয়ে মানুষজন কথা বলবে যে এটার বাজেট কেমন ছিল, আমার কাছে মনে হয় এত ছিল, আরেকজন বলবে আমার কাছে মনে হয় এত ছিল। কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর আসলে আমার কন্টেন্টের বাজেট নিয়ে কোনো ধরনের প্রমোশন বা মার্কেটিং প্ল্যান আমি করতে চাই না। আমি এটাও চাই না যে আমার প্রডিউসারও সেটা করুক। আচ্ছা। সো আমরা চাই হচ্ছে গল্পটা ঠিকঠাকভাবে বানাতে চাই, মানুষ যাতে দেখলে ফিল করে যে লার্জার দেন লাইফ আমি একটা কিছু দেখলাম। সিনেমা হলে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যেই সময়টা কাটালাম আমার কাছে ফুললি এন্টারটেইন মনে হলো। তারপর সে বের হওয়ার পর চিন্তা করতে পারে যে আচ্ছা এটা মনে হয় অনেক ব্যয়বহুল একটা সিনেমা। সো এটা আসলে দর্শকের উপর ছেড়ে দিতে চাই। পায়েল ভাই, সেক্ষেত্রে ওই যে সিনেমাটা দেখার পরে যে সৃষ্টির দায় লোকজন, সেটার একটা সুযোগ থাকবে নিশ্চয়ই, এবং সেখানে নিশ্চয়ই আপনাকে রাখবে না, মানে রাখবে এটা তো আমি জানি না, নিশ্চয়ই আপনাকে রাখবে, আপনাকে বাদ দিয়ে করবে মনে হয়? আপনার বিশ্বাস? এটা আপনার বিশ্বাসটা কি?
আমার আস্থাটা একটু দেখি। না, আস্থা তো অবশ্যই ইমানটা তো শক্ত হইতে হবে ভাই। ভাই, ওইটা তো আমার তো শক্ত বলেন একদম। কি আপনার খুঁটি তো আমার অবশ্যই শক্ত অনেক, যে আচ্ছা। আমি বিশ্বাসটা অবশ্যই যে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আপনি আপনার একটা স্বপ্নের কথা সবসময় বলেন, আপনি দিন শেষে আসলে ভিলেনই হতে চান, এবং ভিলেন হওয়াটা ব্যাপক এনজয়ের আপনার জন্য, কারণ ভিলেনরা কখনো গরিব হয় না। আপনি আপনার একটা ইন্টারভিউতে বলেছেন। জি, জি। সেই ক্ষেত্রে অমি ভাইয়ের সিনেমায় একটা ভিলেন হওয়ার সুযোগ আছে কিন্তু। ওই যে ভাইয়া তো সেদিন আবার শিবুল ভাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে নিউ ভিলেন ইন টাউন। আপনার প্রতিদ্বন্দ্বী বাড়ছে, আপনি হ্যাঁ। সেক্ষেত্রে তো আমরা দিন শেষে উপকৃত হব দর্শক হিসেবে, যে আপনারা যখন সুস্থ প্রতিযোগিতা করবেন, ভালো কাজের প্রতিযোগিতা করবেন, তখন তো দিন শেষে এটা আমাদের জন্য বেনিফিট। অবশ্যই অবশ্যই। আর ভাইয়া যেটা বলে শীর্ষের কথা বা হাততালির কথা, এটা অলরেডি আমি প্রিমিয়ারে অনেকবারই পাইছি, ওকে, অনেকবারই পাইছি আমি সেটা। তো ইনশাল্লাহ যখন এটা একদম বড় বড় পর্দায় পর্দা হবে, সেটা আমাদের তো নেক্সট থাকেই। কোনো প্রিমিয়ার শো হলে হয়তো বা এরপর সিনেমার প্রিমিয়ার শোই হবে, আপনাকে অবশ্যই আমরা ইনভাইট করব। So kind আমাদের of you. প্রিমিয়ার শোতে অনেক মজা পাই আমরা, কি মানে so kind of you. খুব সিনেম্যাটিক লাগে আর কি। সবাই সিনেমা হলে বসে একটু পর পর হাসে, চিৎকার দিয়ে হাসে, মানে সবাই খুব এনজয় করে। অবশ্যই আপনার কাজগুলোই তো সেভাবে সেরকমই, এবং আমি যখন দেখছিলাম, ইনফ্যাক্ট আমিও খুব মজা নিয়ে দেখছিলাম ব্যাপারটা। থ্যাংক ইউ। আমরা সেই থ্যাংক ইউর মধ্যেই থাকি। আমরা ছোট করে আরেকটা বিরতি নিতে চাই এই মুহূর্তে। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। আপনারা দেখছেন একঝাঁক গুণী মানুষের আসলে আড্ডা, এবং সেই জম্পেশ আড্ডায় কিন্তু আপনারা যুক্ত রয়েছেন, এবং অনেকেই আসলে অনেক ধরনের মন্তব্য করেছে। আমি সেই মন্তব্যগুলো একটু ছোট করে আপনাদের সবাইকে জানাতে চাই, যে কে কী মন্তব্য করেছেন। আর ইউ ফেমাসের এই আয়োজনটি অনেকেই দেখছেন, এবং সবাই বলছেন যে সিজন 5 দেখতে চাই, সিজন 5 কবে আসবে। একজন লিখছেন আই এম রিপন ভিডিও, সিজন 5 কোথায়, সিজন 5। অমি ভাই, আপনাদের জন্য অনেক শুভকামনা। একজন বলছে অমি ভাই হাউ সুইট। একজন লিখছে হাউ সুইট খুবই বাজে। একজন লিখছে সিজন 5 দেন তাড়াতাড়ি। একজন লিখছেন ব্যাচেলর পয়েন্ট সিজন 5 চাই চাই চাই। সো অমি ভাই, এই যে দর্শকদের নানা ধরনের প্রত্যাশা, এবং একটু আগে পাভেল ভাই বলছিলেন যে যখন আপনারা সবাই একসাথে থাকেন, সবাই ভিড় ঠেলে অমি ভাইকে দেখতে চায়, এই ভালোবাসাটা কেমন? এটা খুবই ভালো লাগে, জি। আবার একই সাথে সাথে এটা এক ধরনের মানসিক চাপ আমার কাছে মনে হয়। আচ্ছা। কারণ দর্শকদের এই ভালোবাসার কারণেই কিন্তু আমার কাজের সংখ্যা দিন দিন কমছে। কারণ আমি একটা কাজ করতে গেলে আর অনেক বেশি নার্ভাস থাকি। ওকে। আমি অনেক বেশি সিনসিয়ার থাকি যে আমার এই কাজটা ভালো করতে হবে, আমার এই কাজটায় কোনো কমতি থাকা যাবে না। সো ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা কাজ আমি এখন আরো অনেক বেশি যত্ন নিয়ে করার চেষ্টা করি। আচ্ছা। সেজন্য আসলে এখন আমার ইউটিউবে কাজ করা হচ্ছে না, এখন ওটিটির কাজ করছি। সামনে যদি সিনেমা বানাই, সেক্ষেত্রে আমার কাজের সময় আরো বেড়ে যাবে। বাট আমাকে এখনো আমার পেজে আমি প্রচুর মেসেজ পাই, যে অনেকে মন খারাপ করে লেখে যে আগের ঈদগুলা ভালো লাগতো, আপনি একসাথে 3-4টা নাটক করতেন, তো প্রতিদিন আপনার একটা করে নাটক দেখতাম, খুব ভালো লাগতো। এখন আপনার কোনো কাজ নাই, তো তাকে আমি আবার হাউস সুইটের লিঙ্কটা দিয়ে দিই যে আপাতত একটাই আছে, এটাই দেখুন। সো এটা ভালো লাগে। আমি যেহেতু আপনি পেজের কথা বললেন, আপনার পেজে 2-3 দিন আগে একটা শেয়ার করা ভিডিওর কথা বলছিলাম, যে গাড়ি থামিয়ে কেউ কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে ব্যাচেলর 5 কবে আসবে, রাইট? রাইট। সো এই যে রাস্তার মধ্যেও দেখে যে মানুষের প্রত্যাশা, সেটাকে আপনি ডিফাইন করবেন কিভাবে? মানে আপনার ভালো লাগা একটা বিষয়, কিন্তু মানুষের এটা এই ভালো লাগাটা আমার কাছে মনে হয় এক ধরনের শ্রদ্ধাবোধ এবং স্বীকৃতি। অবশ্যই শ্রদ্ধাবোধ। এবং দেখেন, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে, মানে আপনার প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে অডিয়েন্স যেভাবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-কে ভালোবাসতেছে বা চাচ্ছে, সো অডিয়েন্সকে একটা ঠিকঠাক জিনিস কিন্তু আমার দিতে হবে। রাইট। আমি কিন্তু যে কোনো একটা জিনিস এনে অডিয়েন্সকে দিতে পারবো না, কারণ অডিয়েন্স অনেক প্রত্যাশা নিয়ে বসে আছে। সো তাদের এই প্রত্যাশা পূরণের জন্যই আসলে আমার এত সময় নেওয়া, এত প্ল্যান করা। সো আমাকে আরেকটু সময় দিতে হবে, আমি আরেকটু ঠিকঠাক করে গুছিয়ে তাদের সামনে আসলে জিনিসটা আনবো। ভালোভাবে ফিরতে চাই আপনার কাছে, যে কোথায় দেখতে চান নিজেকে? আমি বলছিলাম যে আপনার ভিলেন হওয়ার খুবই আপনি স্বপ্নের কথা বলেছেন, যে আপনি ভিলেনটাই হতে চান, তারপরে কোথায় দেখতে চান? এবং আপনার আরেকটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম যে আপনি অভিনয়টাই মনোযোগ দিয়ে করতে চান সবসময়। এইটাই আর কি, যে আমি অভিনয়টাই আর কি
ঠিকঠাক মতো করতে চাই আর কি, যেন বুড়ো বয়সে যেন বাবার ক্যারেক্টারও করতে পারি। আপনার কাছে কি এমন কোনো বাংলাদেশের পছন্দের অভিনেতা আছে যাকে আপনি সবসময় যাকে পছন্দ করেন বেশি? মোশাররফ ভাই। আচ্ছা, আর? না, মোশাররফ ভাইকে ভালো লাগে বেশি আর কি। আচ্ছা, মানে অপশন দিলে তো সবাই ভালো অভিনেতা, বাট বেশি ভালো লাগে মোশাররফ ভাইকে আমার। মোশাররফ ভাইকে। সে তো আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রির ইনফ্যাক্ট আমি বলবো দুই বাংলাতেই লিজেন্ডারি অ্যাক্টর। হ্যাঁ, আমি একবার মোশাররফ ভাইকে নিয়ে অনেক আগে একবার পোস্ট করছিলাম, জি 18 সালে কি 19 সালে। তখন আমাকে আমার গ্রুমার অর্ণব দা আমাকে কমেন্টস করছিল যে তুই খুব ভাগ্যবান যে অভিনয় গুরুর সাথে তুই কাজ করতে পারছিস, এরকম একটা কমেন্টস করছিল আমাকে। আচ্ছা, তো তখনই বুঝতে পারছি যে মোশাররফ ভাইয়ের আসলে দুই বাংলায় জনপ্রিয়তা অনেক আগে থেকেই। আমি আরেকটা বিষয় একটু পাবেন ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো কাজ বা চরিত্র করার সময় আসলে আপনি কী ধরনের প্রিপারেশন নেন? লাইক আমি আপনার কাছে মনে হয় যে আপনি যখন অভিনয়টা করেন ইটস মোর ক্যাজুয়াল, যে আপনি ক্যাজুয়াল ডেলিভারিটা দিতে পছন্দ করেন। না, ওই ক্যারেক্টারটা আসলে একটু ভাবি আর কি, যে ওই ক্যারেক্টারের মধ্যে নতুনত্ব কিছু দেওয়া যায় কিনা। সেটা মানে যদি আমি ডায়লগে না পারি বা কোনো ডায়লগে যদি কোনো একটা অ্যাক্টিভিটিস যদি না থাকে, তাহলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো চেষ্টা করি আর কিছু দেওয়ার আর কি। তখন ওই ভাইয়ের সাথে শেয়ার করি, ভাইয়া তো টোটালটাই ইনপুট তো সব ভাইয়েরই দেয়, তখন চেষ্টা করি কিছু দেওয়ার। ভাইয়া যদি ভালো লাগে ওইটা, হ্যাঁ তুমি এটা রেখে দাও। বা যেমন ভাইয়া বলতেছিল যে সেন্টু ক্যারেক্টারের কথা, যে ওই যে এইখানে সোনার ব্যাংক যে দেখেন এই জায়গাটা, তো এই ব্যাপারটা ছিল। আমাদের এলাকায় এক বড় ভাই ছিল মোস্তফা ভাই, উনি ওনার কোমর থেকে সবসময় না অলওয়েজ মানে প্যান্টটা বড় পড়তো কোমরের থেকে, মানে উনি কথা বললে কেমন আছো পাবেন, এই অভ্যাসটা ছিল আর কি, ওইটাই মাথায় ছিল আর কি। তখন ভাইয়ের সাথে শেয়ার করলো, ভাইয়া বললো যে ও এটা রাখো দিল। আচ্ছা, এরকমই আর কি, ওই মানুষের সাথে মেশা প্রচুর আর কি আমার। তো সেক্ষেত্রে আমি আপনার একটা প্রতিবন্ধকতার কথা বলি, যেহেতু আপনি মানুষকে অবজার্ভ করে আসলে সেটা ডেলিভারি দেন, তো আপনার বড় হওয়া তো সবসময় ঢাকাতেই পুরো সময়টাই, পুরো জার্নিটাই। ফলে ঢাকার ক্ষেত্রে এটা কি একটু বেশি কঠিন নাকি সহজ ঢাকায় থেকে এই ক্যারেক্টার অবজারভেশনটা? কারণ এইখানে একটা দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে প্রতিদিন আপনি এত মানুষ দেখেন, সেটাকে ধরে রাখা তো কঠিন আসলে। না, এত মানুষ দেখছি লাইফে, তো এখন আর না দেখলেও হয়। আমার সাইকেল দেখতেও ধরেন যে মোটামুটি আমার মিরপুর জন্য আপনি সব ক্যারেক্টার পাবেন। হিরুঞ্চি ধরেন যে আপনি ক্রিকেটার, এ লেভেল পড়া একটা ছেলে, বা ও আবার বাংলা মিডিয়ামে পড়া একটা ছেলে, তো ও দেখা যায় যে মেট্রোলের নিচে পলিথিন হাতে নেওয়া একটা ছেলে, বা ভালো ফোন হাতে নেওয়া ছেলে, সব ক্যারেক্টারই না আপনি একটা জনের মধ্যে মানে পাবেন আপনি। তো তখন হয় কি, ও অবজার্ভ করতে খুব সহজ আর কি, বোঝা যায় আর কি। ওকে, এই যে পাভেল ভাইয়েরা দিন শেষে যারা বাংলাদেশকে সার্ভ করেন, আমাদেরকে নানানভাবে আমরা মোহগ্রস্ত হই তাদের কাজগুলো দেখে, আপনি এই সম্ভাবনাটুকু কতখানি দেখছেন? আমি যদি বলি যে যখন পাভেল ভাইরা বলেন যে মোশাররফ করিমের মতো লিজেন্ডারি অ্যাক্টরের নামটা নেন, আপনারা তো এই সেক্টরটা নিয়ে কাজ করেন, এখন কি সেখানে সংকট দেখেন নাকি সম্ভাবনা দেখেন? আমার তো মনে হয় যে এই যে কাজের প্রতি নিবেদিত হয়ে কাজ করা মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে, এটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনারা ভিন্নভাবে দেখেন, কারণ আপনারা কাইন্ড অফ সিসি ক্যামেরা। না, আমি আপনার সাথে খুবই একমত। আসলে ওই যে বললাম সাপ্লাই চেইন, মানে সাপ্লাই ডিমান্ড আসলে যেটা আমরা আসলে ফেস করছি আসলে এইখানে, আসলে আমি বলবো যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের চেয়ে মেইন হচ্ছে যিনি কারিগর, মানে পরিচালকের অভাব। কারণ আসলে হয় কি যে অ্যাক্টররা তো আসলে মানে আমার কাছে মনে হয় যে ও একেবারে মানে ব্ল্যাঙ্ক হয়ে আসে, তাই না? মানে যে কোনো একটা কাজে যে ও জানে মানে ফলো করতে হবে বা আর মানে ইয়েগুলি বোঝে। পরিচালক যদি তাকে আসলে ওরকম একটা স্টোরি, ওরকম একটা ক্যারেক্টার এবং মানে ভঙ্গিটা দেখায় না দিতে পারে, এবং পরিচালক ও আসলে অনেক কিছু বলবে যে আমি এটা করি ওইটা করি, পরিচালক হয়তো রাইট জিনিসটা পিক করবে। ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি 5টা জিনিস বললেন, পরিচালক তার মাথায় যেই ইমেজটা আছে এই ক্যারেক্টারের বা এই গল্পটাকে বলার জন্য, সেটা কিন্তু পরিচালক যথার্থভাবে আমার মনে হয় যে সিলেক্ট করেন আর কি। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে মানে যেহেতু বাংলাদেশে এখনো আপনার প্রাতিষ্ঠানিকভাবে এখনো সুন্দরভাবে এরকমভাবে পরিচালক তৈরি হচ্ছে না, বা অবশ্যই আর্টিস্টও তৈরি হচ্ছে না ওভাবে, সবাই প্যাশন থেকে আসতেছে। জি, তো প্যাশন থেকে হয় কি, একবার যেটা আমি একটা ব্যাড সাইড বলি, সেটা হচ্ছে ধরেন কেউ একজন একটা ক্যারেক্টারে হিট করলো, তখন অন্যরা করে কি ওই ক্যারেক্টারই তাকে আসলে চিন্তা করে, আর কোনো ভ্যারিয়েশন আসলে আর চিন্তা করে না, তো তাকে আসলে অভিনয়ের সুযোগটাও দেয় না। ওকে, আর ভাইয়ের সাথে আমি বলি, অনেকে আছে না যে হ্যাঁ ভাইয়া, সরি কি বুঝি নাই, ছোট করে ও না ওই
অনেক সময় হয় না যে ডিরেক্টর কি চায় একটা আর্টিস্ট থেকে, ওটা অনেকে বের করতে পারে না, যে ও আচ্ছা আর ঠিক আছে ভাই আপনি দিয়েছেন, আপনি হিরো, মানে আমি কি চাই এজ এ ডিরেক্টর, ওইটা আসলে একটু মানে ওকে। তো সংকট আর্টিস্টের নাই, সংকট আসলে ওই যে বললাম কারিগর, সংকট হয়তো স্ক্রিপ্টের, হ্যাঁ মোর ওই জায়গাগুলি আছে। ছোট করে একটু জানতে চাই, একটা আমাদের পর্ব আছে তোমাকে জানাতে, আমাদের সাথে যুক্ত হওয়া, আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা তারা চিঠি লেখেন পৃথিবীর যে কাউকে যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে, আমরা সেটা একটু শুনতে চাই। মঞ্জু ভাই কাকে লিখেছেন, কি লিখেছেন? আমি এবার খুব মানে আমাদের দর্শকদের লিখছি আসলে উদ্দেশ্য করে, যেটা আমি আসলে দর্শকদের বলতে চাই যে ভাই আপনারা আসলে অনেক সুইট। আমার মনে হয় যে আজকে যখন আমরা আসলে পেমেন্ট মোডে বা পেইড মোডে কন্টেন্ট আরম্ভ করি, অনেকেই আমাদেরকে বলছে আসলে কি দেখবে, আসলে কি পয়সা দিয়ে দেখবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় দর্শকরা আমাদের সাথে আছেন বলে আমরা কাজ করে যেতে পারছি, এবং দর্শকরা এভাবেই আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কাজ দিতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমি ভাই কি লিখেছেন, কাকে লিখেছেন? আমি লিখেছি আমার বস ইফতেখার আহমেদ ফামি ভাইকে। ওকে, লিখছি যেখানেই থাকেন ভালো থাকেন, আপনার দেখানো পথে হাঁটছি না দৌড়াচ্ছি, উপভোগ করছি এবং আপনাকে মিস করছি। আমরাও মিস করছি ফামি ভাইকে। ভাই কি লিখেছেন? আমার কখনো বলা হয় নাই, মানে আমার বাবা আর কি, বাবা তো প্রায় 5 বছর নাই, তো লিখলাম যে মানে আমি জানি যে আমার বাবার দোয়া আমার সবসময় সাথে আছে, কিন্তু আমার এই সুন্দর সময়টাতে বাবাকে খুব দরকার ছিল, অনেক ভালোবাসি বাবা। বাবার জন্য অনেক শ্রদ্ধা থাকলো। আমরা আসলে এই শ্রদ্ধাবোধটুকু আসলে রাখতে চাই। বাবারা নিশ্চয়ই দেখেন, বাবারা সবসময় দোয়াটাও করেন আমাদের সেই পথ চলায়। আমরা একটু শেষ দিকে রয়েছি, আপনাদের শেষ অভিমতগুলো জানতে চাই। মঞ্জু ভাই ছোট করে যদি 1 বা 2 লাইনে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এবং এই বাংলাদেশটা নানান ধরনের সংকট বা আমরা একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সব চ্যালেঞ্জের মধ্যেও আপনারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের দর্শকদের জন্য, সেই দর্শকদের জন্যই যখন কাজ করা, তাদের জন্য নিশ্চয়ই অনেক কথাও রয়েছে। ছোট করে 2 লাইনের মধ্যে। আমি দর্শকদের উদ্দেশ্যে ওইটাই বলতে চাই যে আমরা আসলে আপনাদেরকে বিনোদন দিতে আসছি, আমরা সর্বোচ্চ ট্রাই করি, মাঝে মাঝে আমরা হয়তো পারি না, সো আমাদের এই ভুল ত্রুটি আপনারা আসলে ক্ষমা করে দিবেন। বাট আমাদের আসলে মানে চাওয়াটা খুব মানে অনেস্ট, যে আমরা আসলেই চাই আপনাদেরকে বিনোদন করতে, মাঝে মাঝে হয়তো হয় না, এবং আমাদের সাথে থাকুন, বঙ্গের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা একসময় আরও বেশি পারফেক্ট হতে পারবো আর কি। ওকে, আমি ভাই আপনার দর্শকদের জন্য ছোট করে বলা। আমি বলতে চাই যে আমাদের লাইফে আসলে অনেক ধরনের ঝামেলা থাকে, আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি, কর্মজীবনে ব্যস্ততা বা পারিবারিক জীবনে নানা ধরনের টেনশনের মধ্যে থাকি আমরা। তো এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা আসলে যখন এন্টারটেইনমেন্টের জন্য কোনো কন্টেন্ট দেখি, তখন আসলে আমার কাছে মনে হয় যে আমরা চাই সব কিছু ভুলে যেতে। রাইট। সো আমি আসলে দর্শকদের জন্য এমন কন্টেন্ট বানাতে চাই যাতে দর্শক তার জীবনের সমস্ত দুঃখ বেদনা সব কিছু ভুলে যায়। দর্শকের কাছে আমি দোয়া চাই, এবং তারা যেই কন্টেন্টটা দেখে তাদের ভালো লাগবে, আমি চাই সেটা তারা ছড়িয়ে দিক। আপাতত ঈদে হাউস সুইট আছে, তারা একটা সুইট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে পারবে। আপাতত হাউস সুইট দেখুক, সামনে আরও বড় চমক আসছে। জোশ। পাবেল ভাই, মানে যারা ভাই ব্রাদার যারা আমাদের কাজগুলো দেখেন, ভালোবাসেন, পছন্দ করেন, অনেক সময় হয় যে আমরা হয়তো চেষ্টা করি, আপনাদের মন মতো হয়তো অনেক সময় হয়ও না। যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের জানাবেন, যেটা খারাপ লাগবে সেটাও জানাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সটে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সো এখন হাউস সুইট নিয়েই থাকেন। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক আপনাদেরকে, এবং হাউস সুইট, আপনাদের লাইফটাও হাউস সুইট হোক, এবং আপনাদের জন্য অনেক শুভাশিস এবং শুভকামনা রইল, এবং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, লাইফ ইজ বিউটিফুল। আমি যদি একটু অমিত ভাইয়ের কথা অনুযায়ী বলতে চাই যে নানান ধরনের চ্যালেঞ্জ, সংকট তো থাকবেই জীবনে, তারপরও জীবনের সময়টাকে উদযাপন করতে হবে, লাইফটাকে ফুল এন্টারটেইন করে তারপরে আমরা এগোতে চাই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।